অনেক অনেক বছর আগে পাহাড়, নদী আর ঘন সবুজে ঘেরা এক বিশাল জঙ্গল ছিল। এই জঙ্গলের নাম ছিল শান্তিবন অরণ্য। এই অরণ্যের শাসনভার ছিল এক শক্তিশালী কিন্তু ন্যায়পরায়ণ সিংহের হাতে। তার নাম ধর্মসিংহ। সে বিশ্বাস করত শক্তি আসে দায়িত্ব থেকে, আর রাজত্ব টেকে ন্যায়। শান্তিবনের পাশেই ছিল আরেকটি জঙ্গল। সেই জঙ্গলের শাসক ছিল এক ভয়ঙ্কর বাঘ। তার নাম নখরাজ। ধর্মসিংহ আর নখরাজ দুই ভিন্ন পথে বড় হয়ে ওঠা দুই শক্তির প্রতীক ছিল। তাদের পরিচয় কোনো আত্মীয়তায় নয়, পরিচয় ছিল আদর্শের সংঘর্ষে। একজন বিশ্বাস করত ন্যায় আর ভারসাম্যে, আর অন্যজন বিশ্বাস করত ভয় আর দখলের জোরে। শোনো শান্তিবনের সকল প্রাণী, এই অরণ্য শুধু আমার নয়, তোমাদের সবার। এখানে শক্তিশালী কেউ দুর্বলকে অন্যায়ভাবে আঘাত করবে না। মাংসাশী প্রাণীরা শুধু বৃদ্ধ আর অসুস্থ প্রাণীর শিকার করবে, কারণ এই জঙ্গল বাঁচবে তখনই যখন সবাই নিরাপদে বাঁচতে পারবে। মহারাজ, আমি টুকু ইঁদুর, একটা কথা বলবো। টুকু ইঁদুর, তুমি খুলে বলো তো কি হয়েছে। মহারাজ, আমাদের উর্বর জমিগুলো নখরাজ বাঘের লোকেরা দখল করে নিয়েছে। বাকি জমি এতটাই শুকনো যে শস্য হয় না। আজ কোনো রকমে দিন চলছে, কিন্তু সামনে দুর্ভিক্ষ আমাদের সবচেয়ে বড় শত্রু হবে। টুকু, তোমার কথা খুব গম্ভীর আছে, কিন্তু সব সমস্যার হাল একদিনে মীমাংসা হয় না। আজ যা আছে সেই নিয়ে চালিয়ে নাও। কালকের সূর্য নতুন উমিদ নিয়ে আসবে। এই অন্যায় আমি সহ্য করব না। শান্তিবনের মাটিতে অন্যায়ের শিকড় গজাতে দেব না। অন্যদিকে পাহাড়ের ছায়ায় এক অন্ধকার গুহায় বসেছিল নখরাজ। তার পাশে দাঁড়িয়েছিল ধূর্ত নেকড়ে ঘেটু নেকড়ে। কিরে ঘেটু নেকড়ে, এখন জঙ্গলের জনসংখ্যা কত? কতগুলো শাক সবজি খাওয়া পশু আছে আমার এলাকায়? মহারাজ, মাত্র একটা পরিবার, ধোলা ছাগল আর তার ছোট বাচ্চা। বাকি তো আপনি শিকার করে খেয়ে নিয়েছেন। মনে হচ্ছে 1 মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। কি বলছিস তুই? শিকার যদি না থাকে আমি খাবো কি? না খেয়ে মরে যাব তো আমি। এটা আপনাকে আগে ভাবা দরকার ছিল। যবে থেকে আপনি রাজা হয়েছেন, যেরকম শিকার করেছে গুনতে গেলে আঙুল কম পড়ে যাবে। বেঁচে থাকা শিকারও এখন ধর্মসিংহের এলাকায় চলে গেছে। পালাবে কোথায়? শিকার আমার যায় ধর্মসিংহের এলাকায়, যাক না কেন। আজ চায় আকাশ ভেঙে পড়ে যাই, আমি ধোলা ছাগল খেয়েই দম নেব। চল ঘেটু নেকড়ে আমার সাথে। এই বলে নখরাজ আর ঘেটু নেকড়ে দুজন ধোলা ছাগলের কাছে যেতে লাগলো। মহারাজ, এই হলো ধর্মসিংহের এলাকা। এখানে ধোলা ছাগল লুকিয়ে আছে, কিন্তু এই জায়গা আপনার জন্য বিপদমুক্ত নয়। বিপদ নখরাজের জন্য নয়, এই জঙ্গল আমায় রক্তে মিশে আছে। ঘেটু নেকড়ে শিকার করা আমার অধিকারে আছে, যায় ধর্মসিংহের এলাকা হোক বা অন্য কারোর এলাকা। আজ আমি ধোলা ছাগলকে খেয়েই ছাড়ব। আচমকা গাছের পিছনে ধোলা ছাগল আর বাচ্চাকে দেখতে পেল। ভয়ে তারা কাঁপছে। পালিয়ে যেও না, তোমার সময় এসে গেছে। আজ তোমার চিৎকার শেষবারের মতো শোনা যাবে। নখরাজ ঝাঁপ মারে, তখনই ধর্মসিংহ সামনে এসে দাঁড়ায়। আর এক পা এগোলেই এই অরণ্যে তো শেষ হবে নখরাজ। এই এলাকা শান্তিবনের, এখানে ন্যায়ের আইন চলে। তোমার লোভ আগেই তোমায় এলাকা নষ্ট করে দিয়েছে, আর তুমি আমার প্রজাদের প্রতি থাবা বসাবে? ধর্মসিংহ যত দিন বেঁচে আছে, কোনো দুর্বল প্রাণী ভয়ে জীবন কাটাবে না। তুই আমায় রুখতে পারবি? শুই শুধু প্রজাদের রাজা। আমি এই জঙ্গলের শের। আমার শিকার ছিনিয়ে নেওয়ার সাহস কি করে হলো? সাহস নয়, কর্তব্য বলো এটাকে। রাজা এ নয় যে বলবান, রাজা এ হলো যে দুর্বলকে বেঁচে থাকার অধিকার দেই, যতটা তার বেঁচে থাকা অধিকার আছে। তোমার যদি খিদে লাগে আমি তোমাকে খাবার দেব, কিন্তু আমি ধোলা ছাগলের একটা চুলও ছিঁড়তে দেব না। ঠিক আছে ভাই, আজ তোর এলাকার আইন মেনে নিলাম, কিন্তু মনে রাখ, জঙ্গলের হার কোনায় তুই থাকবি না। যখন আমি একা শিকার দেখব,
তখন কেউ আসবে না ওকে বাঁচাতে। নখরাজ মুখ ঘুরিয়ে চলে যায়। ধর্মসিংহ ধোলা ছাগল আর তার ছোট বাচ্চাকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। রাতের বেলায় নখরাজের গুহা, চাঁদ আকাশে, চারিদিক অন্ধকার আর ঠান্ডা হাওয়া বইছে। নখরাজ গুহার সামনে বসে আছে, ওর চোখগুলো লাল হয়ে আছে। ঘেটু নেকড়ে সামনে দাঁড়িয়ে আছে, ভয় আর অস্থিরতা নিয়ে। ঘেটু নেকড়ে, আজকের হার আমি ভুলিনি। ধর্মসিংহ সবার সামনে আমার ইড়চোট মাটিতে মিশিয়ে দিল। কিন্তু জঙ্গলের শক্তিমান সে হয় না যে সোজা থাবা মেরে দেই। শক্তিমান সে হয় যে শত্রুর শক্তিকে ভেতর থেকে নষ্ট করে দেই। মহারাজ, আপনার কি উদ্দেশ্য? সরাসরি লড়াই নয়, আমি ধর্মসিংহের জঙ্গলকে ভেতর থেকে ভাঙব, জল নোংরা করব, শস্য চুরি করব, প্রজাদের তার বিরুদ্ধেই দাঁড় করাবো। কাজেই ওর প্রজারা ভুখা তৃষ্ণায় মরে যায়। ফের লোকেরা ওর ফয়সালাতে রাগ হলে তো আমি আসব ওদের মুক্তিদাতা হয়ে। এই বলে নখরাজ আর ঘেটু নেকড়ে রাতে ধর্মসিংহের জঙ্গলে চলে গেল। সেই রাতেই পুকুরে পচা মাংস ফেলা হলো, শস্য চুরি করে পালালো, ফের নিজের জঙ্গলে ফেরত আস। পরের দিন সকালে যখন আমি সীমান্তে টহল দিতে বেরোলাম, তখন অনেক জায়গায় পায়ের ছাপ দেখতে পেলাম। এটা আমাদের এলাকা নয়, মনে হচ্ছে রাতের অন্ধকারে কেউ এসে চুরি করে ফিরে গেছে। এটা শুধু খাবার এবং জলের বিষয় নয়, এটি একটি বড় ষড়যন্ত্রের সূচনা। নিজের কানেই শুনেছি। গত রাতে পাহাড়ের ওপারে কিছু অদ্ভুত নেকড়ের কথা শোনা গেল। তারা বলছিল যে যখন ক্ষুধা বাড়বে তখন রাজা তার নিজের লোকদের দ্বারা সন্দেহ করবেন। এই কথাগুলো আমাকে নাড়া দেয়। মহারাজ, আমাদের শীঘ্রই কিছু একটা করতে হবে, অন্যথায় ক্ষুধা ও ভয় আমাদের ঐক্যকে ভেঙে দেবে। মহারাজ, আমি শুধু পুকুরে গিয়েছিলাম জল আনতে। ওখানকার হাল দেখে মন খারাপ হয়ে গেল। জল থেকে পচা গন্ধ বেরুচ্ছে, মাছ সব উপর ভেসে উঠছে। এই রকম থাকলে যদি না পারবো খেতে, না লাগবে চাষের কাজে। আমার মনে হচ্ছে এ কোনো ভেতর বেঈমান হতে পারে যে দুশ্মনের সাথে দিচ্ছে। মহারাজ, আমি একটা কথা সাপসা বলছি, এই কাজ সহজ সরল নয়। এই পরিকল্পনা এমন কারোর মাথা থেকে এসেছে, সে আমাদের ভেতর থেকে ভেঙে দিতে চাই। নখরাজের হাত সোজা আমাদের এলাকায় আসতে পারে না, ও চালাকি এখানে আসতে পারে। যদি আপনি বলেন তাহলে আমি গোপনভাবে ও এলাকায় গিয়ে জানতে পারি ও কি পরিকল্পনা করছে। তোমরা সবাই আমার পরিবার আর এই জঙ্গলের রক্ষাকর্তা। ছোট্ট ঘোড়া, তুমি সীমান্ত পাহারা দ্বিগুণ করে দাও। বিরুহাতি, তুমি তোমার শক্তি দিয়ে পুকুর পরিষ্কার করতে সাহায্য করো। ধীরু গাধা, তুমি গ্রাম গ্রাম ঘুরে সবাইকে বোঝাও যেন ভয় ছড়িয়ে না পড়ে। চঞ্চলা শেয়াল, তুমি আমার চোখ কান হয়ে নখরাজের এলাকায় যাও, শক্তি নিয়ে ফেরো। নখরাজ সত্যি যদি আক্রমণ করে তাহলে পরেই লড়াইটা জঙ্গলের সব থেকে বড় লড়াই হবে। অন্ধকারে চঞ্চলা শেয়াল ধর্মসিংহের আদেশে নখরাজের অরণ্যের দিকে যেতে লাগল। তার হালকা হালকা হাঁটা শুকনো পাতাগুলোর আওয়াজ হতে দিচ্ছিল না। আজ ওর সব শ্বাস, সব নজর মৃত্যুর ছায়া হয়েছিল। আমাকে সাবধানে থাকতে হবে। নখরাজের এলাকায় কোনো আওয়াজ আমার মৃত্যু এনে দিতে পারে। কিন্তু সত্যি জানা জরুরি, তাতে ধর্মসিংহ আর আমাদের জঙ্গল বাঁচতে পারে। নখরাজের আড্ডা গুহার পাশে। নখরাজ ও ঘেটু নেকড়ে আস্তে আস্তে কথা বলছে। চঞ্চলা শেয়াল গাছের পেছনে লুকিয়ে যায়। ঘেঁটু নেকড়ে, প্রথমবারের মতো সফল হয়েছি। ধর্মসিংহের প্রজারা ক্ষুধা ও তৃষ্ণা আছে। পরবর্তী পদক্ষেপ হবে তাদের নিজেদের মধ্যে ঝামেলা লাগাও। শস্য ও জলের জন্য লড়াই হবে, তখন আমি আসব ওদের বাঁচানোর নাম নিয়ে। ধর্মসিংহের সন্দেহ হয় যদি? সন্দেহ করে কি হবে? যদি ওর নিজের লোক, ওর প্রতি ভরসা উঠে যায়, ও কিছু করতে পারবে না। মনে রাখ, ঘেটু নেকড়ে সের কে মারার জন্য ওর থাবা না মেরে ওর মনে মার। চঞ্চলা শিয়ালের এই শুনে ওর কান খাড়া হয়ে গেল। তখনই একটা গাছের ডাল ভেঙে যায় আর হালকা আওয়াজ শোনা যায়।
মহারাজ, কোনো আওয়াজ এলো। কে আছে ওখানে? চঞ্চলা শেয়াল তাড়াতাড়ি ঝাড়ের মধ্যে দিয়ে বেরিয়ে গিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। নখরাজার ঘেটু নেকড়ে তার পিছু নেই, কিন্তু সে তাদের হাত থেকে বেঁচে ফিরে যায়। পরের দিন সকালে মহারাজ, আমি সব শুনে নিয়েছি। নখরাজ, আমাদের প্রজাকে আপনার থেকে আলাদা করতে চাই। খিদা, পিপাসা আর ঝগড়া ছড়িয়ে আপনাকে কমজোরি বানাতে চাই। ফের নিজে রাজা হতে চাই। তো এখন সময় এসেছে তার কৌশল দিয়ে উত্তর দিতে। আমরা তার ধারণার চেয়েও দ্রুত এগিয়ে যাব এবং বন বাঁচাতে সব মূল্য দেব। চঞ্চলা শেয়ালের খবর পুরো কোর্টে আগুন ধরিয়ে দেয়। এখন ধর্মসিংহের সামনে একটাই রাস্তা ছিল, এমন একটি পরিকল্পনা তৈরি করা যাতে নখরাজের কৌশল ব্যর্থ হয় এবং বনের ঐক্য ফিরে আসে। শুনুন বন্ধুরা, আজ আমরা আমাদের সার্বভৌমত্বই নয়, সমগ্র বনের ভবিষ্যৎ রক্ষা করতে চলেছি। নখরাজ ভেবেছিলেন ক্ষুধা ও ভয় ছড়িয়ে দিয়ে তিনি আমাদের ভেঙে ফেলবেন, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে কেউই ঐক্যবদ্ধ বন ভাঙতে পারবে না। ছোট্ট ঘোড়া, আপনার গতি পুরো জঙ্গলের মধ্যে সবচেয়ে দ্রুত। আপনি সীমান্তের ওপারে নখরাজ এলাকায় টহল দেবেন এবং যদি তার কোনো অনুগামী আমাদের দিকে এগিয়ে আসে তবে আপনি অবিলম্বে খবর নিয়ে আসবেন। মহারাজ, যতদিন আমার পায়ে প্রাণ থাকবে ততদিন কোনো শত্রু এদিকে আসতে পারবে না। বিরুহাতি, আপনার শক্তি আমাদের ঢাল হবে। আপনি শস্য ভাণ্ডারের কাছে থাকবেন যাতে নখরাজের লোকেরা কেউ চুরি করতে না পারে। মহারাজ, আমার উপস্থিতিতে এক দানা শস্যতে হাত দিতে পারবে না। ভীরুগাধা, লোকেরা আপনার কাছে কম আসে, তবে আপনার স্মৃতিশক্তি এবং সহনশীলতা সবচেয়ে বড় শক্তি। আপনি বনের প্রতিটি বাড়িতে গিয়ে সবাইকে বুঝিয়ে দেবেন যে নখরাজের গুজবে বিশ্বাস করবেন না। মহারাজ, যতক্ষণ পর্যন্ত আমার কণ্ঠ প্রজাদের কাছে পৌঁছবে ততক্ষণ পর্যন্ত কেউ তার রাজার প্রতি বিশ্বাস হারাবে না। টুকু ইঁদুর, আপনি ছোট কিন্তু আপনার কাজ অনেক বড়। তুমি বিক্রম ভৈরবের শিবিরে প্রবেশ করবে এবং তার খাবার ও পানীয় খাবে যাতে তার দল দুর্বল হয়ে পড়ে। দয়া করে বুঝুন মহারাজ, এখন নখরাজকে দাঁত দেখানোর আগে দাঁত পরিষ্কার করতে হবে। আর চঞ্চলা শেয়াল, আপনার সবচেয়ে কঠিন কাজ। আপনি নখরাজের মধ্যে বিভক্ত হয়ে যাবেন। ঘেঁটু নেকড়েকে আশ্বস্ত করুন যে নখরাজ তাকে প্রতারণা করতে চলেছে এবং যখন তাদের মধ্যে লড়াই হবে তখন আমরা লড়াই করব। মহারাজ, নখরাজ জানেন না যে খেলা সবেমাত্র শুরু হয়েছে। একটা পরিকল্পনা করা হয়েছিল। এখন এটা শুধু ক্ষমতার লড়াই ছিল না, এটি ছিল মন, সাহস এবং ঐক্যের পরীক্ষা। জঙ্গলের ভিড় তীব্র হয়ে উঠেছিল, কারণ ধর্মসিংহ এমনকি জানত না যে নখরাজ সম্মুখভাগ দখল করেছে। ঘেটু নেকড়ে, আজকে ধোলা ছাগল আমার নখের আঁচড় থেকে বাঁচবে না। যদি সামনে আসুক না কেন, মারিয়ে দিবি। মহারাজ, রাস্তা পরিষ্কার, কিন্তু মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। এখন কিছুই হবে না। এখন কেবল ধর্মসিংহের মৃত্যু হবে। প্রথমে তার শুকনো মাংসের বস্তায় ছিদ্র করা যাক, তারপর তা জলের বোতলে। এখন আমি দেখতে চাই কতদিন তারা ক্ষমতায় থাকে। এখানে হাতি এবং শিয়াল নখরাজের সামনে আসে। রাস্তা বন্ধ আছে। যদি আমি এক পা এগিয়েও যাই, আমি সোজা আকাশে ঝাঁপ দেব। আমার পথ থেকে সরে যাও। হাতি, আমি তোমার কান ছিঁড়ে ফেলবো। চেষ্টা করে দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যায় যে নখরাজ নিজেই আপনার শিকারের অংশটি খেতে যাচ্ছেন। তুমি তার একজন সেবক মাত্র। কি? সে কি আমার সঙ্গে প্রতারণা করবে? ভেবে দেখুন, এখন ধোলা ছাগল আপনার নখের মধ্যে আসতে পারে, অন্যথায় নখরাজ সব খেয়ে ফেলবে। মহারাজ, নখরাজ জঙ্গলে প্রবেশ করেছেন। তাড়াতাড়ি করুন মহারাজ।
জঙ্গলের আইন ভুলে গেছে। নখরাজ আপনাকে জীবিত রেখে চলে যাচ্ছেন, যাতে আপনি মনে রাখতে পারেন যে রাজ্যটি শক্তির দ্বারা নয়, ঐক্য ও ন্যায় বিচারের দ্বারা চলে। ধর্মসিংহ, আমাকে বাঁচিয়ে রেখে তুমি ভুল করেছ। এখন আমি বনের ছায়া হব, বনের রাজা নই, এবং আমি আপনাকে এমন জায়গায় শেষ করব যেখানে আপনি কল্পনাও করতে পারবেন না। নখরাজকে সমর্থন করে আমি কিছুই পাইনি। এখন আমি ধর্মসিংহ মহারাজের কাছে যাচ্ছি। যা ঘেটু নেকড়ে, নখরাজের ছায়া থেকে কেউ রেহাই পায় না। আমি আবার ফিরে আসব। এই জঙ্গলে কোনো রাজা নেই। রাজা কেবল ন্যায় বিচার করেন, এবং যারা প্রকৃতির সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের জন্য এখানে ন্যায় বিচার নেই। তাই বন্ধুরা, এইভাবে ধর্মসিংহ নখরাজকে অন্য জীবনযাপনের সুযোগ দেয়, এবং তারপর শান্তিবন অরণ্য আবার শান্ত হয়ে যায়। চঞ্চলা শেয়াল, ছুট্টু ঘোড়া এবং বিরু হাতি সকলেই তাদের কাজ চালিয়ে গিয়েছিল।